জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে অজিত যখন ট্রেন থেকে নামলো তখন দুপুর 1টা কি 1:30 বাজে। স্টেশনের নাম দুর্গানগর। সে একটা বিশিষ্ট সংবাদ মাধ্যমের সাংবাদিক। দুর্গানগর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে রঘুনাথপুর গ্রামে বিগত 25-30 বছরে মাঝে মাঝেই একটা করে লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যেকটা লাশই পড়ে থাকে গ্রামেরই একটা প্রকাণ্ড আমবাগানের পাশেই একটি পুকুরের ধারে। প্রত্যেকটা লাশের মুখটা ছিল বিকৃত, আর মনে হয় অন্য কোথাও থেকে মেরে লাশটাকে টানতে টানতে পুকুরের ধারে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এসেও এই 25-30 বছর ধরে কোনো খুনেরই কিনারা করতে পারেনি। এইভাবে এত বছর ধরে চললেও খুনের মোটিভ যে কি তা কেউ ধরতে পারেনি। শিক্ষক থেকে গৃহবধূ কেউই বাদ যায়নি। এমনকি এই খুনের তদন্তের কিনারা করবার জন্য সরকার থেকে 2জন প্রাইভেট ডিটেকটিভকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়ে গ্রামে ঢোকার 1 সপ্তাহের মধ্যে একজনের লাশ ওই পুকুরের ধারে পাওয়া যায়। তাই দেখে আর একজন ডিটেকটিভ তল্পি তল্পা নিয়ে এই গ্রাম থেকে পালালো। সে নাকি দেখতে পেয়েছিল তার সঙ্গীকে কে বা কারা টানতে টানতে ওই জঙ্গলে নিয়ে গেছে, কিন্তু প্রচণ্ড ভয়ে সে আর মুখ খোলেনি। শোনা যায় এখান থেকে ফিরে সে তার চাকরি থেকে রিজাইন দিয়ে কোনো একটা অজ্ঞাত জায়গায় চলে যায়। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। তারপর থেকে গ্রামে কোনো ডিটেকটিভ, পুলিশ আর কোনো সাংবাদিকদের পায়ের ধুলো পড়েনি। এটাও শোনা যায় যে সকল পুলিশকে এখানে মানে এই দুর্গানগর এরিয়ায় পাঠানো হয় তারাও পকেটে রেজিগনেশন লেটার নিয়ে তৈরি থাকে। রঘুনাথপুর গ্রামে ঢোকার জন্য উপর থেকে বেশি চাপাচাপি করলে তারা এই রেজিগনেশন লেটারটি বসের মুখের উপর ছুঁড়ে দিয়ে চাকরি ছেড়ে চলে যায়। আস্তে আস্তে এই গ্রাম ছেড়ে লোকজন পালিয়ে যেতে থাকে। এদের সবারই একটা কথা, এই গ্রামে নাকি একটা ডাইনি থাকে, সেই সবাইকে মারছে। বেশ কয়েকজন নামি গুণিন আর ওঝাকে নিয়ে আসে এই গ্রামের মানুষরা, কিন্তু তাদেরও ভবলীলা সাঙ্গ হয়ে পুকুরের ধারে লাশ হয়ে পড়ে থাকতে দেখা যায়। এখন এই গ্রামে ইয়াং ছেলেরা খুব একটা নেই বললেই চলে, কারণ তাদের বাবা মা তাদেরকে অন্যত্র পাঠিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করে। যারা গ্রামে আছে তাদের মধ্যে বেশিরভাগই মাঝবয়সী আর বৃদ্ধ। এই এতদিন পরে একটা নামী সংবাদপত্র এই ঘটনার তদন্ত করার জন্য মনস্থির করে, আর তারই ফলস্বরূপ অজিতকে এখানে পাঠানো হয়। অজিত অবশ্য একা আসেনি, তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট অদিতি আর ক্যামেরাম্যান সুমনকেও পাঠিয়েছিল ওই সংবাদ মাধ্যমে। অজিত নিজেও জানে এই কেসের উপর একটা মুখরোচক রিপোর্ট দিলেই তার বা তাদের প্রমোশন আটকায় কে। স্টেশনে নেমে অজিত দেখল গরমে এই দুপুরে লোকজন তেমন নেই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে অজিত দুপুরে লাঞ্চের জন্য খাবারের দোকান খুঁজতে থাকে। একটা দোকান কোনো রকমে খুঁজে পায়। সেও দোকান বন্ধ করে পালাচ্ছিল, কিন্তু অজিতরা জোর করে অনুরোধ করে কিছু শুকনো খাবার পেয়েছিল। অজিত খেতে খেতে তাকে রঘুনাথপুর গ্রামের কথা জিজ্ঞেস করাতে দোকানদারের মুখ ভয়ে চুপসে গেল। সে বলল, ওই গ্রামের নাম আমরা কেউ মুখে আনি না। কত তরতাজা প্রাণ যে ওই গ্রামে শেষ হয়ে গেছে তার ঠিক নেই। আমরা থাকি পাশের গ্রামে, ভয়ে ভয়ে থাকি কখন যে ওই ডাইনি শিকার ধরার জন্য আমাদের গ্রামকেই বেছে নেয়। আপনারা যদি ওই অপয়া গ্রামে যাবার জন্য দুর্গানগরে আসেন তাহলে এখনই ফিরে যান, না হলে কি যে হবে কেউ জানে না। শুনে অজিতরা কেমন যেন থমকে যায়। তারা ভাবতে থাকে ওই রঘুনাথপুর গ্রামে যাবে কি না, কিন্তু চাকরির কথা ভেবে অনিচ্ছা সত্ত্বেও তারা ওই গ্রামের ভিতরে ঢোকে। গ্রামের মধ্যে ঢুকে তারা দেখে সারা গ্রামের কেমন যেন লক্ষ্মী ছাড়া ভাব। গাছগাছালি আছে বটে, কিন্তু কেমন যেন সব গাছগুলো আধ শুকনো হয়ে ভূতের মতো দাঁড়িয়ে আছে। বাড়িঘরও সব অযত্নে কেমন আধ ভাঙা হয়ে পড়ে রয়েছে, যেন মনে হয় যেসব লোকজনের কোথাও যাবার জায়গা নেই। মানে আরো ভালো করে বললে বলা যায় যে এই অভাগা লোকেরাই
কোথাও যাওয়ার জায়গা না পেয়ে এই গ্রামে থাকতে বাধ্য হয়। না আছে কোনো স্কুল, না আছে হসপিটাল, আর না আছে কোনো বাজার। গ্রামে ঢুকতেই অজিতরা একজন পথচারীকে এসব নিয়ে জিজ্ঞেস করাতে সে বলে কোনো কিছুই এই গ্রামে নেই, চিকিৎসা করাতে অন্য গ্রামে যেতে হয়। যারা গ্রামে থাকে তারা গ্রাম থেকে 10 মাইল দূর থেকে বাজার করে নিয়ে আসে। তবে একজন নয়, প্রতিদিন গ্রামের কারো না কারো পালা পড়ে। সে গিয়ে ছোট হাতি হোক কিংবা ইঞ্জিন ভ্যানে করে পুরো গ্রামের বাজার করে নিয়ে আসে। সবাই যেন বেঁচে থাকতে হয় বলেই বেঁচে থাকে। তারা সবাই জানে যে কোনো সময় তারা ওই ডাইনির শিকার হয়ে যেতে পারে, তাই তাদের আর জীবনের প্রতি তেমন মায়া নেই। সত্যি কথা বলতে কি, যারা এই গ্রামে এখনো বাস করার জন্য থাকে তারা যে কোনো দিন মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকে। আপনারা ওই গ্রামে না গেলেই ভালো হয় বলেই সে হন্তদন্ত হয়ে চলে যায়। অজিতরা গ্রামে ঢুকেই ক্লান্ত হয়ে একটা বাড়ির দালানে বসে। বিশ্রাম করতে করতে বলে, এই গ্রামে আসাটা কি ঠিক হলো? অদিতি বলে, চাকরি বাঁচাতে এই গ্রামে এসে নিজের জীবন বাঁচাতে পারবো তো? ক্যামেরাম্যান সুমন আরও একদেব এগিয়ে বলে, চলো পালাই, গিয়ে বলবো ওই গ্রামে যারা থাকে তারা আমাদের গ্রামে ঢুকতে দেয়। অজিত বলে, খুব ভালো বলেছ, তাহলে ফিরেই চলো। সুমনদার কথাই বসকে বলে কোনো রকমে ম্যানেজ করব, এই বলে অজিতরা প্রায় চলেই যাচ্ছিল। অমনি পিছন থেকে তাদের ডেকে একজন বৃদ্ধা বলল, ফিরে যাচ্ছ কেন বাবারা? আমরা যে কি অবস্থায় আছি সেটা না দেখে তোমরা চলে যাচ্ছ? ওই ডাইনি তোমাদের কিছু বলবে না, যত রাগ এই গ্রামের লোকেদের ওপর। তোমরা নিশ্চিন্তে থাকো। অজিত কোনো রকমে থতমত খেয়ে বলল, কিন্তু ওই ডাইনিটা কেনই বা অত্যাচার করবে আপনাদের ওপর? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্যজনক ঘটনা আছে। বৃদ্ধাও ইতস্তত করে বলল, আমি ঠিক জানি না, আমি ঠিক বলতেও পারবো না যে ওই ডাইনিটা কেন শুধু শুধু আমাদের এই রঘুনাথপুর গ্রামকেই মানুষ মারার জন্য বেছে নিয়েছে। এতদিন এই গ্রামে আছি, কিছু কথা তো নিশ্চয়ই শুনেছি, কিন্তু সবই যে সত্যি কথা সেটা আমি বলতে পারবো না। ওরা সবাই বৃদ্ধাকে বলল, কি সেই কথা? আপনি আমাদের নিশ্চিন্তে বলতে পারেন, আমরা তো এখানে ঘটনা জানতেই এসেছি। কি কারণে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে সেটা জানলে আমরা সেটা আটকাবার চেষ্টা করতে পারি। অদিতি হেসে বলে, স্টেশনে নেমে শুনেছি এই গ্রামে যত লাশ পাওয়া গেছে সব কটাই ওই ডাইনির হাতেই হয়েছে। ওই ডাইনি নাকি তাদের মেরে ওই আমবাগানের পাশের পুকুরের ধারে ফেলে রাখে। বৃদ্ধা কিছু একটা বলতে শুরু করতে যাচ্ছিল, এমন সময় এক বৃদ্ধ এসে বৃদ্ধার পাশে দাঁড়ায়, বলে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। সন্ধেবেলায় আমাদের গ্রামের কেউ বাইরে থাকে না, সবাই বাড়ির দরজা এঁটে ঘরে ঢুকে পড়ে। আপনারা আর বাইরে থাকবেন না, ভিতরে চলে আসুন, আমি দরজাটা দিয়ে দিচ্ছি। ওই বৃদ্ধ ভদ্রলোক হলেন ওই বৃদ্ধার স্বামী। তিনি ফোগলা দাঁতে হেসে বললেন, কি জানি আমাদের ডাক কবে যেন এসে যায়, আমরা অপেক্ষা করে থাকি। এইভাবে বাঁচতে কি কারো ভালো লাগে? অজিতা সবাই তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ক্যামেরাম্যান সুমনের তো আরও অবস্থা খারাপ, সে ঘরের মধ্যে ঢুকেও থরথরিয়ে কাঁপছে। অদিতি হেসে মজা করে বলে, এত কাঁপুনি তো শীতকালেও আসে না। অজিত আর অদিতিও ভয় পেয়েছে, কিন্তু তারা সেটা মুখে না বললেও তাদের মুখের ভাব দেখলেই বোঝা যায়। বৃদ্ধাটি কিছুক্ষণ পর 3টে বেগুন পুড়িয়ে এনে তাদের খেতে দিল। বৃদ্ধটি বলল, কালকে সকাল হলেই আপনারা এই গ্রাম থেকে চলে যাবেন। আজকেই আমি বলে দিচ্ছি, কারণ কালকে আপনাদের সঙ্গে দেখা নাও হতে পারে। তারা সবাই হতভম্ব হয়ে বৃদ্ধটির দিকে চেয়ে থাকে। বৃদ্ধ বলে, 30 বছর আগে এই গ্রাম কত হাসি খুশি না ছিল। আমার দাদা ছিল
এই গ্রামের একজন মান্যিগণ্যের লোক। সেই নিজের সমস্ত উপার্জনের টাকা দিয়ে এই গ্রামের জন্য একটা স্কুল করেছিল। তার চেষ্টায় গ্রামে একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়। বাজার হাট দোকানপাট সবই এই গ্রামে ছিল, কিন্তু এখন আর কিছু নেই। ওই ডাইনির অত্যাচারে সারা গ্রাম খাঁ খাঁ করছে। আগে এই গ্রামে কয়েক হাজার লোক বাস করত, আর এখন সেখানে মাত্র শতখানেক লোক রয়ে গেছে। বেশিরভাগই ভয়ে অন্যত্র চলে গেছে, আর যাদের যাওয়ার ক্ষমতা ছিল না তারা তাদের ছেলে মেয়েদের অন্য জায়গায় পড়তে বা কাজ করতে পাঠিয়ে নিজেরা মৃত্যুর জন্য অপেক্ষা করছে। অজিত বলল, এর কি কোনো প্রতিকার নেই? বৃদ্ধ মুচকি হেসে বলল, কত ওঝা গুণিন এসেছে, কিন্তু তারাও কোনো প্রতিকার করতে পারেনি। প্রচণ্ড হতাশ দেখায় ওই বৃদ্ধকে। বৃদ্ধা উদাস চোখে ঘরের এক কোণে বসে থাকে। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ হতে বৃদ্ধ ঘরের দরজা খুলে দিল। আর একজন বৃদ্ধ ঘরে ঢুকল। বেশ সুঠাম চেহারা, বয়সটা ঠিকঠাক বোঝা না গেলেও 60 কিংবা ওর আশপাশেই হবে। তার ব্যক্তিত্ব দেখে যে কেউ ইমপ্রেসড হয়ে যাবে। সাদা আদময়েল একটা ধুতি, উপরে একটা ছেঁড়া পাঞ্জাবি পরে লোকটি তাদের দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে তাদের পরিচয় জিজ্ঞাসা করল। তারা তাদের নিজেদের পরিচয় দেবার পর আগের বৃদ্ধটি বলে, এই আমার দাদা, যার কথাই একটু আগে বলছিলাম। এনার নাম সুফল মাইতি। আমি ওনার পিস্তুত ভাই হই। ছোটবেলায় বাবা মা মারা গেলে ওই দাদার বাবাই আমাকে নিজের ছেলের মতো মানুষ করে। আর এই দাদাও আমাকে কোনোদিন ভাই ছাড়া অন্য কিছুই ভাবেনি। সেই থেকেই আমরা দুই ভাই। অদিতি গিয়ে দাদাকে প্রণাম করলো। অজিত আর সুমন প্রণাম করতে যাচ্ছিল। সেই সময় দাদা বলে, ভিতর থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। দাদা চলে যেতেই বৃদ্ধটি বলে, আমার দাদা বিয়ে করেননি, আমার বিয়ে দিয়েছিলেন। আমার 3 ছেলেকেই বাইরে কাজ করতে পাঠিয়ে দিয়েছি। ওরা ওখানে বিয়ে থা করে সংসার করছে। আরো হতাশ হয়ে বৃদ্ধ বলে, জানি না ওরা আমাদের মৃত্যুর পর মুখাগ্নি করতে আসবে কি না। একটু থেমে বৃদ্ধ আবার বলে, আমার দাদা জীবনে নিজের জন্য কিছুই করেননি, সবই এই গ্রামের ভালোর জন্যই করেছেন। দাদা তো বলেন, জন্মেছি এই গ্রামে, মরবও এখানে। এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। বলে বৃদ্ধ থামল। বৃদ্ধা বৃদ্ধকে ইশারা করে শুতে যেতে বলল, আর ওদের জন্য মেঝেতে বিছানা করে দিয়ে নিজেও শুতে চলে গেল। রাত প্রায় 11টা হবে। কিছু একটা চাপা আওয়াজ শুনতে পায় অদিতি। কেউ যেন জানালার ধারে এসে বলছে, কথা আছে, বাইরে এসো। অদিতি ভয় পেয়ে অজিত আর সুমনকে ডাকতে থাকে। দুজনেই এত গভীর ঘুমাচ্ছে যে অনেক ডাকাডাকির পরেও তারা সাড়া দেয় না। সেই গুঞ্জনটা ক্রমশ বাড়তে থাকে, কথা আছে, বাইরে এসো। অদিতিরা যেখানে শুয়েছিল তার পাশেই একটা নিচু জানালা ছিল। অদিতি উঠে বসে জানালা খুলে দেখতে যায় আর বলে, কে? সঙ্গে সঙ্গে একটা কঙ্কালসার হাত এসে অদিতির গলা চেপে ধরে, জানালার রড ভেঙে বাইরে নিয়ে যাবার চেষ্টা করে। অদিতি চিৎকার করতে গিয়েও পারে না। অদিতি ওই অবস্থায় বড় বড় চোখ করে দেখে, কি ভয়ঙ্কর তার রূপ। মুখটা পুরো ফ্যাকাশে, চোখের সাদা অংশটা ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। দাঁত কিড়মিড় করে সে অদিতির মুখের ওপর হাত দিয়ে ঝাপটা মারে। ততক্ষণে অজিত আর সুমন উঠে পড়ে অদিতিকে পা ধরে ভিতরের দিকে টানতে চেষ্টা করে। তাদের আওয়াজ শুনে পাশের ঘর থেকে বৃদ্ধ ও বৃদ্ধাও ছুটে আসে। তারাও অদিতিকে টানতে থাকে। অবশেষে তারা অদিতিকে ঘরের ভিতর নিয়ে আসতে সফল হয়। ততক্ষণে অদিতি অজ্ঞান হয়ে গেছে
তার মুখের মাংস খুবলে কেউ যেন ছিঁড়ে নিয়েছে। কাটা অংশ দিয়ে রক্ত ঝরছে। বৃদ্ধা ঘরে রাখা কিছু ভেষজ ওষুধ দিয়ে অদিতির খুবলানো অংশে প্রলেপ দিতে থাকে। অজিত আর সুমন অদিতির পাশে বসে কাঁপতে থাকে। সারা রাত এইভাবে কেটে যায়। সকাল থেকেই গ্রামের মানুষ জানতে পেরে অদিতিকে দেখতে আসে। তারা অবাক হয়ে বলতে থাকে, এই প্রথম ওই ডাইনিটা কাউকে নিয়ে যাবার জন্য এসেও নিয়ে যেতে পারল না। বৃদ্ধ অস্পষ্ট গলায় তাদের বলে, ওরা ঘুমিয়ে পড়ার পর আমি শুতে যাই। তার আগে ওদের তিনজনকে একে অপরের সঙ্গে পায়ে দড়ি বেঁধে রেখে গিয়েছিলাম। একজন উঠতে গেলেই অপর দুজনের পায়ে টান পড়বে, আর হলোও ঠিক তাই। সেই জন্যই অদিতি আজ বেঁচে গেল। পরের দিন বেলার দিকে অদিতির জ্ঞান ফিরল। প্রচণ্ড জ্বর, ভালো করে মাথায় তুলতে পারছে না। অজিত আর সুমন পালাতে চাইল, অদিতিকে ফেলে রেখে তারা যেতে পারল না। অদিতি ওই অবস্থায় শুয়ে রয়েছে, আর বৃদ্ধা তার মাথার কাছে বসে ঠান্ডা জলের জলপট্টি দিচ্ছে। গ্রামবাসীরা বলতে থাকে, একবার মিস করলেও ওই ডাইনিটা আবার আসবে অদিতিকে নিয়ে যেতে। অদিতি সাংবাদিক হিসেবে গ্রামে আসে, কিন্তু ওই ডাইনিটা অদিতিকে কেন মারতে এলো তা অবশ্য গ্রামবাসীরা ভেবে পাচ্ছে না। দুপুর হতেই কিছু মুখে দিয়ে অজিত আর সুমন বাইরের দালানে বসে অদিতির কথা চিন্তা করতে থাকে। দেখে কালকে যার সঙ্গে পরিচয় হলো, মানে ওই বৃদ্ধ দাদা সুফলবাবু, কুয়ো থেকে জল তুলে মাথায় ঢালছে। তারা দেখলো সুফলবাবু দুই হাতের বাহুতে তাবিজ আর রুদ্রাক্ষের মালা ভর্তি। তিনি এক নাগাড়ে 7-8 বালতি জল ঢালার পর গা হাত পা মুছতে মুছতে বললেন, অদিতির কিছু হবে না, তোমরা অদিতিকে সুস্থ নিয়েই বাড়ি যাবে। তারা কি বলবে বুঝতেও পারছে না। তারা সুফলবাবুর দিকে হতভম্ব হয়ে চেয়ে থাকে। ভদ্রলোক আরো বলেন, কিছু মুখে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে বসে কিছু কথা বলবো। তিনি ভিতরে চলে যেতে সুমন অজিতকে বলে, আমরা এখান থেকে চলে যাই, চলো। অদিতি ঠিক হয়ে গেলে ওকে আবার এসে নিয়ে যাব। অজিত রেগে গিয়ে সুমনকে কথা শোনাতে গেলে সুমন ক্ষমা চায়। তারা দুজনে আর কোনো কথা না বলে দালানে বসে থাকে। সুফলবাবু কিছু খেয়ে দিয়ে যথারীতি দালানে এসে অজিতের পাশে বসেন। বলেন, তোমরা যে জন্য এসেছো, মানে এই গ্রামের রহস্যের খোঁজ আমি তোমাদের দিতে পারি। সুমন আগ্রহ সেরাম না দেখালেও অজিত বলে, আমরা তো সেটাই জানতে এসেছি, আপনি বললে তো ভালোই হয়। সুফলবাবু বলতে শুরু করলেন, সেই 30 বছর আগে আমি তখন ইয়াং ছেলে। একটা হাসি খুশি গ্রাম ছিল আমাদের। পাড়ায় তখন কত হই হুল্লোড়, কত আনন্দ, কত মানুষ বাস করত। সারা গ্রামের লোকেরা তখন একে অপরের সুখে দুঃখের সঙ্গী। সেই সময় জমি কিনে বাইরে থেকে কিছু লোক এসে ঘর বাড়িও করেছিল। বলতে গেলে আমাদের রঘুনাথপুর গ্রামকে দেখে অন্য গ্রামের লোকেরা হিংসা করত। দোকান, বাজার, স্কুল সবই ছিল। সকাল বিকেল কত বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেত আর আসতো। একদিন জমি কিনে বাড়ি করার পর আমাদের এই গ্রামে এলো এক দম্পতি। লোকটাকে কেমন যেন বোকা বোকা দেখতে। বউটাকে দেখতে ছিল খুব সুন্দর, ডানা কাটা পরিও বলতে পারো। ওই দম্পতি গৃহপ্রবেশ উপলক্ষে সারা গ্রামের প্রায় সকলকেই নিমন্ত্রণ করে। গ্রামের লোকেরা প্রায় প্রত্যেকেই তাদের ডাকে সাড়া দিয়ে তাদের বাড়ি গিয়েছিল। সেখানে ছেলে মেয়ে, বাচ্চা বুড়ো সকলেই ওই ভদ্রমহিলার রূপে গুণে মুগ্ধ হয়েছিল। একদিন ওই ভদ্রমহিলার আর্ত চিৎকার শুনে সবাই তাদের বাড়িতে ছোটে। দেখে ভদ্রলোকের পেটে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। ভদ্রমহিলাও ছুরিকাহত অবস্থায়
মেঝেতে পড়ে আছে আর মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে আর্তনাদ করতে থাকে। দুজনের আঘাত গুরুতর ছিল, তাই দুজনের কেউ বাঁচেনি। ভদ্রলোকটি আগেই মারা যায় আর ভদ্রমহিলাটি পরে। মারা যাওয়ার আগে ওই ভদ্রমহিলার মুখ দিয়ে যে শেষ বাক্যটা বেরিয়েছিল তা হলো, আমি ছাড়ব না, আমি ছাড়ব না। অজিত বলে ওঠে, তারপর তারপর? সুফলবাবু আবার বলতে থাকেন, সেদিনে গ্রামবাসীরা সবাই এক হয়ে পুলিশকে কোনো খবর না দিয়ে ওই দুটো লাশ ওই রাতে আমবাগানের পাশে ওই পুকুরের ধারে মাটি খুঁড়ে পুঁতে দেয়। কারণ তারা কোনো পুলিশি ঝামেলা চায়নি, আর সেটাই বা কাল হবে গ্রামবাসীরাও ভাবে। এক সপ্তাহ তো সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর থেকে শুরু হলো ওই ডাইনির তাণ্ডব। প্রথমে যে দুজন গ্রামবাসী ওই লাশ টেনে নিয়ে গিয়েছিল পুকুরের ধারে, তাদের দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মুখটা পুরো খুবলে নিয়েছে। কি নৃশংসভাবে এদের মৃত্যু হয়েছে তা বলে বোঝানো যাবে না। সেই সঙ্গে কি প্রচণ্ড হাসি। এক সপ্তাহের মধ্যে প্রায় জোনা দশেক গ্রামবাসীর মৃতদেহ ওই পুকুরের ধারে পড়ে থাকতে দেখা যায়। ভয়েতে গ্রামের লোকেরা দলে দলে গ্রাম ছাড়তে থাকে। তাতেও নিস্তার নেই, প্রতি সপ্তাহে একটা কি দুটো লাশ পড়ে থাকতে দেখা যায় ওই পুকুরের ধারে। 5-6 জন ওঝা তান্ত্রিক নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা কিছু করে উঠবার আগেই তাদের লাশ ওই পুকুরের ধারে পাওয়া যায়। এরপর থেকে ওই আমবাগানের দিকে কেউই তাকাতে পারত না। কি জানি কখন কার সর্বনাশ হয়ে যায়। হঠাৎ করে জানি না কোথা থেকে একটা তান্ত্রিক এই গ্রামে আসেন। তিনি মন্ত্রপুত তাবিজ সবাইকে একটা করে পরিয়ে দেন। তিনি বলেছিলেন, কোনো অবস্থাতেই কখনো এই তাবিজ যেন কেউ না খোলে। কেউ যদি একবার খুলে ফেলে, সে যখনই হোক এই তাবিজের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাকেই ওই ডাইনি নৃশংসভাবে মেরে ফেলবে। তারপর সেই তান্ত্রিক কোথায় যে হারিয়ে গেল, তাকে আর কেউ খুঁজে পেল না। অজিত অনেকক্ষণ চুপ থেকে বলল, তারপর থেকে গ্রামে আর কোনো লাশ পড়তো না। সুফলবাবু বড় বড় চোখ করে বলে, ডাইনিটা তখন গ্রামের পুরুষদের না মারতে পেরে তাদের বউদের খুন করতে শুরু করে। সে থামবার পাত্রী নয়। অজিত বলে, ডাইনিটা কি তাহলে নির্দোষ গৃহবধূদের ধরে ধরে মারতে থাকে? সুফলবাবু মাথা নাড়িয়ে বলতে থাকে, তারা যে নির্দোষ ছিল তাই বা বলি কি করে? তারাও তো ওই দম্পতির লাশ দেখতে পেয়েও পুলিশকে খবর দিয়ে আসল দোষীকে শাস্তির ব্যবস্থা করেনি। কিছুক্ষণ চুপ থেকে আবার তিনি বলে ওঠেন, তারপর 5 বছর গ্রামে আর কোনো লাশ পড়েনি। সবাই ভাবলো এই হত্যালীলা বন্ধ হলো বুঝি এবার। গ্রাম থেকে যারা চলে গিয়েছিল তাদের কিছু মানুষ আবার গ্রামে ফেরে। গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য তাদের হাতে কোনো তাবিজ ছিল না। তাদের মধ্যে প্রায় প্রত্যেকেরই একই হাল হয়েছে। অজিত বলে, গ্রামের কি সবাই দোষী ছিল? শুক্লবাবু আবার বলেন, সবাই ছিল না, তবে যারা দোষী নয় তারাই এখনো বেঁচে আছে। ওই ডাইনিটা তো সারা গ্রামকে শ্মশান করে দিয়েছে। যেমন আমার ভাই ও ভাইয়ের বউ বছর 10 আগেই গ্রামে এসেছে, তারা জানেই না ঠিক কি হয়েছিল, তাই তারা এখনো বেঁচে আছে। অজিত বলে, যারা সেই সময় তাবিজ পড়েছিল তাদেরও তো বেঁচে থাকার কথা। সুফলবাবু বলেন, নিয়তির ডাক কে খণ্ডাতে পারে? বেশিরভাগ লোকের তাবিজের যে সুতো থাকে তা ক্রমশ পচে গিয়ে ছিঁড়ে যায়, আর তারপর হতাশ হয়ে তাকিয়ে থাকে সুফলবাবু। একমাত্র তাবিজ পরে আমি এখনো বেঁচে আছি। আমিও যে সেই রাতে একই দোষের দোষী, বরং কিছুটা বেশি। হতাশা নিয়েই সুফলবাবু বলেন, কালকে অদিতির ওপর আক্রমণ নেহাত কাকতালীয় নয়, সেও দোষ করেছিল। অজিত আর সুমন
দুজনেই একই সঙ্গে বলে ওঠে, অদিতি দোষী? কি কি করে? সুফলবাবু চোখের জল মুছে বলেন, ওই যে কালকে আমাকে প্রণাম করেছিল, আমাকে সম্মান দিয়েছিল, তাই ওই ডাইনির চোখে সেও দোষী হয়ে গেছে। অজিত ভয় পেয়ে কোনো রকমে বলে, তাহলে কি হবে? অদিতি কি আর বাঁচবে না? সুফলবাবু অজিতের দিকে হাত নাড়িয়ে তাকে থামিয়ে দেয়, আকাশের দিকে চেয়ে বলে, বাঁচতে ওকে হবেই, আর আজকের পর থেকে সারা গ্রামও বেঁচে যাবে। আবার গ্রামের মানুষ হাসি খুশি জীবন কাটাতে পারবে। আবার সেই 30 বছর আগের মতো এই রঘুনাথপুর গ্রামে মানুষ শান্তিতে বাস করতে পারবে। অজিত আর সুমন অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সুফলবাবুর নিজের তাবিজটা আস্তে আস্তে খুলতে থাকে। অজিত বাধা দিতে গেলে তিনি বলেন, অদিতির জন্য, সারা গ্রামের জন্য আমাকে এটা করতে হবে। আমি যে আসল দোষী। অজিত কিছু বলতে যাবে, সুফলবাবু হেসে বলে ওঠেন, এতদিন পর ওই ডাইনিটা তার ও তার স্বামীর আসল খুনিকে শাস্তি দিয়ে অদিতিকে বাঁচিয়ে দেবে, আর এই গ্রামের মানুষকে চিরদিনের জন্য শান্তি দেবে। আর চোখে অজিতের দিকে তাকিয়ে সুফলবাবু বলেন, আমি ওই দম্পতিকে নিজে হাতে খুন করেছিলাম। ওই মহিলার রূপে গুণে মুগ্ধ হয়ে আমি ওকে নিয়ে পালাতে চাই। আমি বলি, ওই বোকা বরকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। মহিলাটি রাজি হয়নি, উল্টে বলেছিল যে সেই আমার সব কথা গ্রামবাসীদের জানিয়ে দেবে। নিজের বদনাম হওয়ার ভয়ে আমি ওই দম্পতিকে ভজালি দিয়ে কুপিয়ে হত্যা করি আর সেখান থেকে পালিয়ে যাই। ভদ্রমহিলা আমার নাম জানতো না বলে মরার আগে গ্রামের লোকেদের কিছু বলতে পারেনি, কিন্তু মৃত্যুর আগে সে বলেছিল সে ছাড়বে না। আজ সেই সময় এসে গেছে, সে আমাকে মেরে এই গ্রামকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে। বলেই তিনি হাতের তাবিজটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন, আর একবার অসুস্থ অদিতির মাথায় হাত বুলিয়ে ওই আমবাগানের দিকে চলে গেলেন। অজিত আর সুমন অবাক দৃষ্টিতে তাকে চলে যেতে দেখে নিজেদের চোখের জল আটকাতে পারল না। গ্রামে তখন সন্ধ্যা নেমে এসেছে। এমন সময় সুফলবাবুর চরম আর্তনাদ শোনা যায়। তারপর সবকিছু শান্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে ওই ডাইনির হাসির শব্দ রঘুনাথপুর গ্রামের আকাশ বাতাস ভরিয়ে দেয়। সকালে সূর্যের আলোর বিচ্ছুরণ জানান দেয় রঘুনাথপুর গ্রামের সুদিন আবার ফিরতে চলেছে। সকালবেলা গ্রামবাসীরা সকলে মিলে গিয়ে পুকুর ধার থেকে সুফলবাবুর মৃতদেহ উদ্ধার করে। তার মৃতদেহ ক্ষতবিক্ষত হলেও মুখে ছিল শান্তির হাসি, কারণ সে নিজের জীবন দিয়ে সারা গ্রামের মানুষকে রক্ষা করেছে। ওরা তিনজন সাংবাদিক কাকে যেন স্যালুট করে চোখের জলে গ্রাম থেকে বিদায়।